বাইরে কি রোদ! এই গরমে মানুষ কিভাবে কাজ করবে? খাল বিল সব শুকিয়ে একাকার। আরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? সরো আমার সামনে থেকে। অনেক কাজ বাকি আছে আমার। জমিতে যাচ্ছ এই গরমে? হ্যাঁ, তো আর কি করব? ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না। কাজ করেই খাওয়া লাগবে। বৃষ্টি তো দূরে থাক, আকাশে কোনো মেঘেরই দেখা নেই। পানির অভাবে আমাদের ফসলগুলো এবার নষ্ট না হলেই হলো। কি আর করার? মোটর দিয়ে যে আশেপাশে পুকুর থেকে নিজের জমিতে পানি দেব, সেই সামর্থ্য তো আর আমার নেই। যার টাকা ছিল সব চাষাবাস করতেই খরচ হয়ে গেছে। এখন এক উপরওয়ালার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। সৃষ্টিকর্তা, আমাদের দিকে মুখ তুলে তাকাও এবার। গতবারের মতো এবারও যেন বড় কোনো ক্ষতি না হয়। সুমন, একা একার কত খাটবি তুই? তোর ছেলেটাকে সাথে করে নিয়ে যা, তোর কাজে সাহায্য করবে। না মা, থাক। ও ছোট মানুষ, ও পড়ছে, পড়তে দাও। একদিন লেখাপড়া করে ও অনেক বড় মানুষ হবে, আমাদের সবার মুখ উজ্জ্বল করবে। বই নিয়ে সারাদিন বসে থাকলে কি আর মুখ উজ্জ্বল করা যায়? তুই তো নিজেই ওর থেকে ছোট বয়সে তোর বাবার সাথে গিয়ে কাজ করেছিস। ও তাহলে ছোট হলো কিভাবে? মা, আমি কি খুব ভালো আছি? আমি চাই না আমার ছেলে আমার মতো একই দশায় থাকুক। ওকে যেন দুমুঠো ভাতের জন্য এত সংগ্রাম না করা লাগে। সেজন্য আমার যা যা করতে হয় আমি করব। এত ভাব নিস না, পরে দেখা যাবে তোরা যেই দুমুঠো ভাত খেতে পারছিস, তোর ছেলে পেলে তাও পাবে না। এই বয়স পরিশ্রম করার বয়স। যে যত পরিশ্রম করবে সে তত বড় হবে জীবনে। তোর বাবা আজ কম পরিশ্রম করেছে বলে তোদের এই অবস্থা। তোর ছেলেটাকেও এখন অমন বানাস না। না, আমার ছেলে অমন হবে না। আমিও তো কম পরিশ্রম করিনি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আমার ছেলেও পরিশ্রমী, এবং তার পরিশ্রম তাকে একদিন সফল বানিয়েই ছাড়বে। যেমন চাই কর, আমার কি? দুদিন পরে মরে যাব, তা একটু ভালো উপদেশ দিলাম। তোদেরকে কষ্টে দেখতে ভালো লাগে না বলি। থাক মা, ওদের বাপ ছেলের কাহিনী ওরা যা ভালো বুঝে, আমরা কিছু না বললেই ভালো। যাও, তুমি কাজে যাও। ঠিক আছে, যাচ্ছি। কথা বলে আমার কতটুকু সময় নষ্ট করলে শুধু শুধু তোমরা। সুমন ভাই, এই গরমের মধ্যে কাজ করা যে কষ্ট। আমি তো একা সামলাতে না পেরে লোক ভাড়া করেছি। তুমি একা একা সব কাজ করছো? কি আর করব? আমার তো আর তোমার মতো টাকা পয়সা নেই যে লোক দিয়ে কাজ করাবো। তোমার অবস্থা দেখে সত্যিই খারাপ লাগে সুমন ভাই। তোমার দাদা কত বিত্তবান মানুষ ছিলেন। এইসব জমি জমা তার নামেই ছিল। আর তুমি তার নাতি হয়ে আজ এভাবে কষ্ট করছো। আগে আমার বাবা তোমার দাদার হয়ে কাজ করতো। আজ আমরা কোথায় আর তোমরা কোথায়? সবই কপাল, বুঝলে তো বৌদি ভাই। আমি কাউকে দোষারোপ করি না। তাই ভালো। আমিও না। আমি পারলে তোমাকে সাহায্য করতাম, কিন্তু আমার তো খরচ কম হয় না। এতগুলো লোক, তাদেরকে টাকা দেওয়া, খাবারের ব্যবস্থা করা, আরো কত কিছু করা লাগে। আমার নিজেরই কম পড়ে যায় এত দিক সামলাতে গিয়ে। এখন আবার টাকা খরচ করে পুকুর থেকে জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করছি। যে রোদ, বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই। সমস্যা নেই, এমনিও কারো থেকে সাহায্য নিতে পারি না আমি। বৌদির জমিতে পানি দিতে গিয়ে তার লোকেরা ভুলে সুমনের জমিতে পানি দেওয়া শুরু করলো। করছোটা কি তোমরা? এই এক ফোঁটা পানি কত দাম তোমরা জানো? সেটা আবার অন্যের জমিতে বিনামূল্যে বিলিয়ে বেড়াচ্ছ। এই জন্য তোমাদের ভাড়া করেছিলাম এতগুলো টাকা দিয়ে। ভুল হয়ে গেছে, এখনই আপনার জমিতে পানি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তো যা বললাম, পারলে আমি তোমার উপকার করার সর্বোচ্চ চেষ্টা করতাম। তোমার দাদার দানশীলতার কারণে আজ আমরা এ পর্যন্ত এসেছি। নয়তো আমাদেরকে হয়তো তোমাদের চেয়েও খারাপ অবস্থায় থাকতে হতো। এই উপকার আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বুঝতে পেরেছি, তুমি তো সাহায্য করতে চেয়েছো, উপকারের কথা স্বীকার করেছো, সেটাই অনেক। এইটুকু বার কয়জন করে? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি কাজে যাই তবে। কি করছিস তুই পরি? ব্যাঙগুলোকে সাজালি কিভাবে? আর কিসের জন্য সাজিয়েছিস? এভাবে বেঁধে রেখেছিস কেন ওদের? ছেড়ে দে বলছি। না ভাইয়া, আমি এই ব্যাঙ দুটোকে বিয়ে দিচ্ছি। ওদেরকে এখনই ছাড়া যাবে না। ব্যাঙের বিয়ে কেন দিচ্ছিস তুই? পাগল হলি নাকি? তুই জানিস না, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। মা বলেছে বাবার জমিতে ফসল ফলানোর জন্য এখন বৃষ্টির খুব দরকার। তাই আমি ব্যাঙের বিয়ে দিচ্ছি, যেন বৃষ্টি হয়। আরে বোকা মেয়ে,
এগুলো করে কোনো লাভ হয় না। এসব হচ্ছে কুসংস্কার। কি বললি? যাই হোক, ব্যাঙের বিয়ে দিলে যদি বৃষ্টি হয়, আমি একবার না 1000বার ব্যাঙের বিয়ে দিব। তোর ভালো না লাগলে তুই চলে যা। আচ্ছা আচ্ছা, আমি কোথাও যাচ্ছি না। তোর ব্যাঙের বিয়েতে দাওয়াত দিবি না আমাকে? খাবারের আয়োজন কি রেখেছিস? এই যে মায়ের বানানো একটা শাকের বড়া, তুই খা অর্ধেক, আর বাকি অর্ধেক আমার বান্ধবী তোমাকে দিব। বাহ, বেশ বড়সড় আয়োজন। দে, আমাকে আমার ভাগের বড়া দে। তুমি এলে অবশেষে। মুখটা রোদে পুড়ে কেমন কালো হয়ে গেছে। দাঁড়াও, এখনই তোমাকে শরবত বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, দাও। বাবা, আমি ব্যাঙের বিয়ে দিয়েছি আজ। তুমি কোনো চিন্তা করো না, বৃষ্টি ঠিকই আসবে এবার। হ্যাঁ মা, আসবে। আমি জানি ছোট মানুষের মনের আশা সৃষ্টিকর্তা অপূর্ণ রাখেন না। বাবা, তুমি এখনো এই ছেঁড়া ছাতা নিয়ে মাঠে যাও কাজ করতে? তোমাকে কতবার বললাম নিজের জন্য একটা নতুন ছাতা কিনে নাও, আমাকে না কিনে দিয়ে। আমার কোনো কথাই তুমি শুনলে না। তোর স্কুলে আসতে যেতে কষ্ট হয়, তাই কিনে দিয়েছি। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আমি তো আর তোমার মতো সারাদিন বাইরে থাকি না, কিন্তু তুমি থাকো। আমার চাইতে তোমারই ছাতাটার বেশি দরকার। হ্যাঁ সুমন, সারাটা দিন বাইরে রোদের মধ্যে কাজ করিস, কি হবে ভালো ছাতাটা নিলে? আমার এখন ছাতা লাগবে না। আমার যতদিন পর্যন্ত বয়স আছে, আমি তোমাদের সবার ভালোর চিন্তা নিজের আগে করব। এটাই নিয়ম। এত খেটে অকালে মরে যাস না বাবা। আমার একটা মাত্র ছেলে তুই, তোকে আমি তোর বাবার মতো হারাতে চাই না। আমার কিছু হবে না মা, তোমরা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। ঘরে বাজার কিছুই নেই। মা, ঘরে নুন আর কাঁচামরিচ তো আছেই, ওগুলো দিয়ে ডলে ভাত খাবো আজ। কিন্তু এভাবে আর কতদিন? যতদিন পর্যন্ত বাবা ফসলের টাকা ঘরে না তুলতে পারে। দোকানে আবার কাল তার পাওনা টাকার জন্য বাড়িতে এসেছিল। পরে আর কিছু না পেয়ে ঘরে থাকা আমাদের কয়েকটা হাঁড়ি পাতিল বিক্রি করে দিয়েছি। এ কি বলছো বৌমা? এখন তাহলে আমরা রান্না বান্না সব কিসে করব? এমনিতে আমাদের ঘরে তেমন বাজারঘাট নেই, কি আর রাখবে তোমরা? ভালোই হয়েছে পরে থাকা পাতিলগুলো বিক্রি করে দিয়েছো। পরে যখন পাতিলে রাতার মধ্যে কিছু থাকবে, তখন না হয় পাতিল কিনো। বাহ, বুদ্ধিমানের মতো কথা বলেছিস। আমার ছেলের লেখাপড়া শিখে দিন দিন আরো বুদ্ধিমান হচ্ছে। অভাবের সময়ও সে ভীত না হয়ে তার বিকল্প খুঁজে বের করেছে। তোমার থেকে সব শেখা বাবা। বই পুস্তকের চেয়ে আমি তোমার থেকে জীবন সম্পর্কে বেশি শিখেছি। দেখেছো, আমার ব্যাঙের বিয়ে দেওয়া শেষ হতে না হতেই ঝড় বৃষ্টি চলে এসেছে। তোমার কথাই ঠিক হয়েছে, উপরওয়ালা আমার কথা শুনেছেন। হ্যাঁ মা, এবার আর আমার কোনো চিন্তা রইল না। আগের বারের মতো ফসলগুলো নষ্ট হবে না। সবার ধার দেনাগুলো শোধ করে এবছর একটু আরামে চলতে পারবো। আমাকে একটা নতুন শাড়ি কিনে দিস বাবা, আমার শাড়িটা একদম ছিঁড়ে গেছে। হ্যাঁ মা, একটা না 3টে শাড়ি কিনে দেবো তোমায়। আমাকেও তাহলে নতুন জামা কিনে দিতে হবে। হ্যাঁ দেবো, সবাইকেই দেবো। তোমরা শুধু প্রার্থনা করো যেন বেশ জোরে সোরে অনেকক্ষণ বৃষ্টি হয়, তাহলে আমার ফসলগুলো পর্যাপ্ত পরিমাণে পানি পেয়ে ঠিকভাবে বেড়ে উঠবে। আচ্ছা বাবা, করছি। কিরে সুমন, আকাশটা হঠাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টি কি আসবে না তবে? তাই তো দেখছি, রোদও উকি দিচ্ছে আকাশ থেকে মনে হয়। উপরওয়ালা এভাবে আমাদের আশা দেখিয়ে আবার হতাশ করে দিল। না জানি কপালে কি আছে আমাদের এবার। বাবা, তুমি এভাবে বলো না, একটা না একটা উপায় ঠিকই বের হবে। তোমার জন্য একটা দুঃসংবাদ আছে সুমন ভাই। এত কিছুর মাঝে আবার নতুন আর দুঃসংবাদ? বলো দেখি কি দুঃসংবাদ? তোমাদের বাড়িটা তো তোমাদের নিজেদের বাড়ি না, ওটা আসলে আমাদের বাড়ি। তোমার বাবা মারা যাওয়ার আগে তোমাদের বাড়িটা আমার বাবাকে লিখে দিয়ে গিয়েছেন। আমি এতদিন পর কাল কাগজ ঘাটাঘাটি করতে গিয়ে খুঁজে পেলাম সেই দলিল। কিন্তু আমার বাবা তো এর আগেই তোমাদেরকে আমার অনেক জমি লিখে দিয়ে গেছেন, আবার আমাদের বাড়িটা তোমাদের লিখে দিতে যাবেন কেন? তিনি আমাদের থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিলেন, সেই টাকাই শোধ করার জন্য হয়তো
আমি মূর্খ মানুষ, অত কিছু বুঝি না। দলিলটা মতিকে দেখিয়েছিলাম, ও পড়ালেখা জানা মানুষ। ও আমাকে যাই বললো আমিও তোমাকে তাই বললাম। তোমাদের তো জমি জমার অভাব নেই, এই বাড়িটা অন্তত বাদ দিতে পারো না? আমি আমার ছেলে মেয়ে নিয়ে এখন কি করব, কোথায় উঠবো? ওদেরকে নিয়ে তো পথে বসা লাগবে এখন। আমি নেহায়েতি দয়ালু মানুষ বলে তোমাকে 3 দিনের সময় দিচ্ছি। এই 3 দিনের ভেতর তোমরা নিজেদের ব্যবস্থা করে নাও। ঠিক আছে, দেখছি কি করা যায়। এ কি বলছো তুমি? এখন আমরা কিভাবে কি করব? কোথায় গিয়ে উঠবো ছেলে মেয়ে নিয়ে? আগে পেটে ভাত না থাকলেও অন্তত মাথা গোজার ঠাঁই ছিল, এখন তো সেটুকুও থাকলো না। এই বুড়ো বয়সে এসেও এত ঝামেলায় পড়তে হচ্ছে। শেষ বয়সে এসে নিজের বাড়িতে মরতেও পারবো না। ভাইয়া, আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিবে? আমরা এখন কোথায় থাকবো? বাবা একটা না একটা থাকার ব্যবস্থা করবে, তুই চিন্তা করিস না বোন। আচ্ছা ভাইয়া। তোমরা বাড়িতে যা আছে সবকিছু গুছগাছ শুরু করে দাও, আমি দেখি থাকার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বুঝলেন তো ভাবি, এতদিনে এসে আপনাদের কেমন অসহায় অবস্থায় দেখতে মোটেই ভালো লাগছে না আমার। আমার বাবা ছিল সুমনের দাদার একজন বিশ্বস্ত কর্মচারী। তার দয়ার কারণে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তিনি আমার বাবাকে অনেক ধন সম্পত্তি দান করে গেছেন। চুপ থাক তুই মিথ্যুক, আমি সব জানি তোদের চালাকি। আমার শ্বশুরের সরলতার সুযোগ নিয়ে সবকিছু লিখে নিয়েছিল তোর বাবা। এখন আবার ভালো সাজার নাটক করতে এসেছিস আমাদের সাথে? তোর দয়া নিয়ে বেঁচে থাকার চেয়ে আমরা না খেয়ে মরে যাব, তাও ভালো। মা তুমি শান্ত হও, এমন করো না। সে আমাদেরকে 3 দিন সময় না দিলে আমরা বিপদে পড়ে যেতাম। এখন অন্তত ছোট হলো একটা মাথা গোঁজার ঠাঁই পেয়েছি অন্যের বাড়িতে। ওদের জন্যই তো আজ আমাদের এই করুণ অবস্থা। বাপের থেকেও বড় হারামি হয়েছে তার ছেলে। এজন্যই মানুষের ভালো চাইতে হয় না। মতি, ওদেরকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো তাড়াতাড়ি। নিজের জায়গাতে অন্য মানুষের এত হাউকাও দেখতে ভালো লাগছে না। আপনার হাতে দলিলটা দেখি, যেখানে আমার বাবা আপনাদেরকে জমিটা লিখে দিয়েছেন। এই নাও দেখো। অবশ্য তুমি ছোট মানুষ, তুমি এসবের কি বুঝবে? তাও শখ করেছো যেহেতু দেখো। আমার বড় হয়ে উকিল হওয়ার ইচ্ছা, যেন আমাদের গ্রামের মতো সহজ সরল মানুষদেরকে কোনো বাটপার না ঠকাতে পারে। আমাদের গ্রামের লাইব্রেরিতে ওকালতি নিয়ে যে কয়টা বই আছে, প্রায় সব বই আমার পড়া শেষ। মানুষের খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয়। চাষার ছেলে ঠিক মতো খেতে পায় না, তার নাকি আবার উকিল হওয়ার শখ। জি দিন এবার। এখানে লেখা আছে, আমার দাদা যদি 1 বছরের মধ্যে আপনাদের দেওয়া টাকা শোধ করতে না পারে, তাহলে আপনারা পূর্বপাড়ায় থাকা তার ধানের জমি অর্ধেক দখল করে নিতে পারবেন। এই 1 বছরের ভেতর সেই জমি অন্য কারো দখলে চলে গেলে এই বাড়ি আপনাদের নামে হয়ে যাবে। হ্যাঁ, সবই তো ঠিকঠাক লেখা আছে। এবার তোমাদের বিশ্বাস হলো? আর তোমার দাদি তো শুধু শুধু আমাকে আর আমার বাবাকে ঠকবাজ প্রতারক বলল। সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনারা তো অর্ধেক জমি ঠিকই দখল করে নিয়েছেন, এখন আবার আমাদের বাড়ি কেন দখল করতে চাইছেন? না মানে, অর্ধেক কই দখল করলাম? অর্ধেক না, অর্ধেকের বেশি দখল করে বসে আছো তুমি। এর উপর আবার আমাদের বাড়ির জমি দখল করতে চাইছেন? না না, কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। ওই চাষাবাদের জমিটা তোমার দাদা আমাদেরকে এমনি অন্য কাগজে লিখে দিয়েছিলেন, তাই আমি এই বাড়িটা দখল করতে এসেছি এই কাগজ অনুযায়ী। তাহলে ওই জমি লিখে দেওয়ার কাগজটা আমাকে দেখান আগে, তারপর আমরা এই বাড়ি ছাড়বো। আছে হয়তো কোথাও পরে বাড়িতেই, আমি একটু পরে আনছি। কিন্তু তুমি এসব বানিয়ে বানিয়ে বলছো না তো আমাকে। এই মতে কাগজটা পরে দেখো তো, ও যা বলছে সব ঠিক আছে কিনা। জি দেখেছি, হ্যাঁ ও যা বলছে সব ঠিকই আছে। ঠিক আছে, আমি কালকের মধ্যে আবার ফিরে আসবো কাগজ দিয়ে। এত খুশি হওয়ার কিছু নেই, চলো মতি। হ্যাঁ হ্যাঁ যা, ওই কাগজে কোথাও খুঁজে পাবি না খুব ভালোভাবে জানা আছে। আমার নাতি এত বোকা না যে ওকে ভুল বুঝ দিয়ে তোরা পার পেয়ে যাবি। দেখেছো মা, আজ রাফি ঠিকমতো পড়ালেখা করেছে বলে আমরা এত বড় ক্ষতি হওয়া থেকে বেঁচে গেলাম। আর তুমি সব সময় বলো এত পড়ালেখা করিয়ে কি লাভ হবে ছেলে মেয়েকে, বুঝলে তো কি লাভ হলো? হ্যাঁ বাবা, বুঝেছি, আমি ভুল ছিলাম। এখন শুধু রাফিকে না, আমাদের পরীকেও ভালোভাবে পড়ালেখা করাতে হবে। আমিও বড় হয়ে বাবার মতো কৃষি নিয়ে কাজ করব, যেন বাবার মতো অন্য কৃষকদের এত কষ্ট করে উৎপাদন করতে না হয়।
তারা কম কষ্টে আরো বেশি ফসল উৎপাদন করতে পারে। আচ্ছা মা, তোর যত মন চায় তোকে পড়াবো আমি। বাবা, এই দেখো, স্কুল থেকে আমি বৃত্তির টাকা পেয়েছি। কটা দিন আমাদেরকে আর কষ্ট করে চলতে হবে না। এত টাকা? কাছে আয় আমার লক্ষ্মী ছেলেটা। কি ব্যাপার বৌদি ভাই, জমির দলিল নিয়ে বাড়ি এলে না যে? ওটা হয়তো আছে পরে কোথাও, খুঁজে পেলে তোমার বাড়ি গিয়ে হাজির হব। ঠিক আছে, এসো। তুমি তো তোমার ফসলে পানি দিতেই পারলে না এখনো। দুদিনের ভিতর বৃষ্টি না হলে তোমার সব ফসল মারা যাবে, আর তোমরা এবার না খেয়ে মরবে। আমি আজই আমার সব ফসলের জমিতে পানি কানায় কানায় ভরিয়ে দিয়েছি। বৃষ্টির আশায় আর থাকলাম না। কি আর করার, দেখি উপরওয়ালা কপালে যা রেখেছেন তাই হবে। দুদিন পরই আকাশে কালো মেঘ জমে ভারী বৃষ্টি হলো গ্রামে। সুমনের সকল ফসল পর্যাপ্ত পরিমাণে পানি পেল, আর অন্যদিকে বদির সব ফসল অতিরিক্ত পানির কারণে নষ্ট হয়ে গেল।